গল্পের আশুপাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছবির দেশে কবিতার দেশে। আজ রয়েছে এর ৬ষ্ঠ পর্ব। মার্গারেট আমাকে আইফেল টাওয়ারে উঠতে দেবে না, তা বলে কি আমি লুভর মিউজিয়ামও দেখব না? সেখানেও অজস্র ট্যুরিস্ট ভিড় করে ঠিকই, কিন্তু বিশ্ববিখ্যাত ছবিগুলোও তো সেখানে না গেলে দেখা হবে না। মনিক একদিন আমাদের ধমক দিয়ে পাঠালো। সেই সকালটায় রোদ নেই, টিপি টিপি বৃষ্টি পড়ছে। মার্গারিটার হাতে একটা লাল রঙের ছাতা। মনিক আমাকে একটা ম্যাকিন্টোস ধার দিয়েছে। এটা তার অন্য এক বান্ধবীর বয়ফ্রেন্ডের। একদিন ফেলেও গেছে ও বাড়িতে। রেইনকোট, ম্যাকিন্টোস, ওভারকোট, পার্কা এসব এদেশে অনেকে একজনেরটা অন্যজন ব্যবহার করে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মার্গারেট বলল, লুভর মিউজিয়াম একদিনে পুরোটা দেখা যায় না। অনেকে কয়েক ঘন্টার মধ্যে সবটা সেরে নিতে চায়। আসলে কিন্তু তারা কিছুই দেখে না। এক এক দিনে এক একটা অংশ ভালো করে দেখতে হয়। তুমি কাদের ছবি দেখতে চাও? তুমি কি সেই আগেকার ছবি যাতে বাইবেলের গল্প, উড়ন্ত পরী, দেবশিশু আর চর্বির গোলা নাইদের ছবিও দেখবে? আমি বললাম, না না, প্রি রাফেল রাইট ছবিতে আমার আগ্রহ নেই। আমার বেশি দেখার ইচ্ছে পল সেজান, অ্যাডওয়ার্ড মানে, দেগা, ক্লদ মোনে, কামেল পিসারো, রেনোয়া, পল গগ্গা এদের ছবি। মার্গারিট বলল, তুমি যাদের নাম করলে তারা সবাই ইমপ্রেশনিস্ট দলের। তুমি বুঝি এই গ্রুপটাকেই বেশি ভালোবাসো? আমি বললাম, এদের ছবি আমার বেশি পছন্দ। দেশে থাকতে এসব শিল্পীদের মূল ছবি তো কিছুই দেখার সুযোগ হয় না, শুধু প্রিন্ট দেখেছি। বাংলায় একে বলে দুধের স্বাদ ঘোলে মেটানো, কিংবা মধুর অভাবে গুড় খাও। ঘোল এবং গুড় এ দুটোই যে কি বস্তু তার মার্গারিটকে অনেক কষ্টে বোঝাতে হলো। মার্গারিট বলল, তুমি নিউ ইয়র্কের মিউজিয়ামগুলো দেখোনি? আমি বললাম, তা দেখব না কেন? নিউ ইয়র্কে মেট্রোপলিটন মিউজিয়ামে এই গোষ্ঠীর শিল্পীদের চমৎকার কালেকশন আছে। তাছাড়া শিকাগোতেও দেখেছি। আর পল এঙ্গেলের সঙ্গে মার্শাল টাউনে এক বুড়ির বাড়িতে গিয়েছিলাম। সেখানেও এদের কয়েকটা মূল ছবি আছে। সেই সব ছবি দেখে আরও তৃষ্ণা বেড়ে গেছে। মার্গারেট ফস করে জিজ্ঞেস করল, আচ্ছা সুনীল, বলো তো, ইমপ্রেশনিজম কথাটা কি করে তৈরি হলো? আমি থমকে দাঁড়ালাম। তারপর চোখ গরম করে কৃত্রিম রাগে বললাম, এই, তুমি আমাকে পরীক্ষা করছো? আমার ওপর মাস্টারি ফলাচ্ছ বুঝি? মার্গারেট সঙ্গে সঙ্গে লজ্জায় মরমে মরে গিয়ে বলল, না না, এমনিই হঠাৎ বলে ফেলেছি। ছি ছি ছি, কিছুদিন মাস্টারি করে আমার এই অবস্থা হয়েছে। তুমি আমার থেকে অনেক বেশিও জানো। লজ্জায় মার্গারেটের শরীরটা যেন কুঁকড়ে গেছে, দু হাতে মুখ ঢেকে ফেলেছে। ওর লজ্জা দেখে আমার খুব লজ্জা করতে লাগলো। কিছুতেই ওর মুখ থেকে হাত সরানো যায় না। আমি বললাম, আমি সত্যিই জানি না ইমপ্রেশনিস্টদের নামটা কি করে এলো, তুমি বলে দাও। মার্গারেট প্রবলভাবে মাথা নাড়তে লাগলো। সত্যিই তো, এইসব বিষয়ে আমার জ্ঞান খুবই ভাষা। আমি তো শিল্পী নই। কিছু ছবি দেখেছি, ২-৪টে বই এলোমেলোভাবে পড়েছি। ফরাসি দেশে অনেকবার অনেক রকম শিল্প আন্দোলন হয়েছে, তার ইতিহাস আমি কতটুকুই বা জানি। এইসব বিষয়ে মার্গারেটই তো আমার শ্রেষ্ঠ শিক্ষক। ওর সঙ্গে একটা ঠাট্টা করতে গিয়ে ফল হয়ে গেল বিপরীত। মার্গারেট আর মুখ খুলতে চায় না। অবশ্য আমার একটা উপায় জানা আছে। এটা গায়কদের ক্ষেত্রে আমি পরীক্ষা করে সুফল পেয়েছি। অনেক সময় বিখ্যাত গায়ক গায়িকারা কিছুতেই মুখ খুলতে চান না। কোনো একটা ঘরোয়া আড্ডায় কিংবা পিকনিকে তাদের গান গাইতে অনুরোধ করলে তারা বলেন, গলা খারাপ, মুড নেই, হারমোনিয়াম নেই ইত্যাদি। এই সময় একটা কৌশল বেশ কাজে লাগে। ভালো গায়ক গায়িকাদের সামনে বেসুরো গান শুরু করতে হয়। আমি সেরকম কোনো গায়ক বা গায়িকার কাছে জিজ্ঞেস করি, আচ্ছা, খেলার সাথে বিদায় দ্বার খোলো গানটার সুর কি এরকম? বলেই আমি হেরে গলায় বন্দে মাতারাম সুরে সেটা গাইতে আরম্ভ করি। প্রকৃত গায়ক গায়িকারা তাতে আটকে ওঠেন।
আসল সুর আপনি বেরিয়ে আসে তাদের গলা থেকে। এইভাবেই আমি সুবিনয় রায়, সুচিত্রা মিত্র, ঋতু গুহর অরাজি ভাঙিয়েছি অনেক জায়গায়। মেট্রো ট্রেনে লুভন নামে একটা স্টেশনই আছে, কিন্তু সেখানে যেতে গেলে দুবার ট্রেন বদলাতে হবে, নতুন করে টিকিট কাটতে হয় না। তবু সেরকমভাবে বদল না করে মার্গারেট উঠে এলো উপরে। এখনো বৃষ্টি থামেনি। গতকালও শীতের নামগন্ধ ছিল না। এখন শিরশিরে হাওয়া দিচ্ছে। রাস্তার দুপাশে চেস্টনাট, পপলার, ম্যাপল গাছ থেকে খসে পড়ছে অসংখ্য পাতা। মাথার উপর গাছের পাতা খসে পড়ার অনুভূতিটা বড় চমৎকার। আমি মার্গারেটের একটা হাত চেপে ধরে ফিসফিস করে বললাম, এককালে বিদ্রোহী তরুণ শিল্পীরা একটা সংঘ স্থাপন করে আলাদা প্রদর্শনী করেছিল। নিজেরাই নিজেদের নাম দিয়েছিল ইমপ্রেশনিস্ট স্কুল, তাই না? মার্গারেট আমার মুখের দিকে তাকিয়ে বলল, সেই সংঘের নাম ছিল সোসিয়েতে অ্যানোনিম, নামহীন সমিতি। আমি বললাম, তাহলে কবি বদলিয়ার ওই দলটার ওই রকম নাম দিয়েছিল? মার্গারেট বলল, বদলিয়ার ছিল ওই শিল্পীদের বন্ধু। ইমপ্রেশনিজম আখ্যাটা প্রথমে ব্যবহার করা হয়েছিল গালাগাল হিসেবে। আস্তে আস্তে পুরো বিষয়টা জানা গেল। মাত্র 100 বছর আগে এইসব জগৎ বিখ্যাত শিল্পীরা প্যারিস এবং কাছাকাছি অঞ্চলে থাকতেন। নিদারুণ কষ্ট সহ্য করে যেসব ছবি এঁকেছেন, সেই সব এক একখানা ছবির দাম এখন লক্ষ লক্ষ টাকা। এই তো কয়েকদিন আগেই কাগজে দেখেছি, পল সেজানের একটা ছবি লন্ডনে 2.5 লক্ষ পাউন্ডে নিলাম হয়েছে। অথচ সেজানের যৌবনকালে তার ছবি কেউ কিনত না। সমালোচকরা যাচ্ছে তাই বলেছে, ধিক্কার দিয়েছে। দারুণ ক্ষোভে সেজান একসময় প্যারিস ছেড়ে এক্সে চলে গিয়েছিলেন বলে। তিনি সারা জীবন ছবি এঁকে যাবেন, কিন্তু বিক্রি করার চেষ্টাও করবেন না, কাউকে দেখাবেনও না। আর ক্লদ মনের দারিদ্র্য এমন চরম অবস্থায় নেমে এসেছিল যে বন্ধুদের কাছে প্রায় ভিক্ষে করতে হতো। কামিল পিসারো নিজের এক গাদা ক্যানভাস পিঠে করে নিয়ে প্যারিসের রাস্তায় রাস্তায় ঘুরতেন। বাড়ি ভাড়া মেটাবার জন্য তাকে ঘটি বাটি বন্ধক দিতে হয়েছে অনেক সময়। সরকার প্রদর্শনীতে এদের স্থান হতো না বলে এইসব শিল্পীরা নিজেদের উদ্যোগে একটা সমাবেত প্রদর্শনী আয়োজন করেছিলেন। শিল্পের ইতিহাস এরকম ঘটনা সেই প্রথম। সেই প্রদর্শনীটির চরম ব্যর্থতা ও অসাফল্য ঐতিহাসিক। একজনও প্রশংসা করেনি, বরং উপহাস, ভৎসনা ও গালমন্দের ঝড় বয়ে গিয়েছিল। কেউ বলল, বাচ্চারা যখন রং নিয়ে ছেলে খেলা করে তাও এইসব ছবির চেয়ে ভালো। কেউ বলল, এ যেন পিস্তলের মধ্যে রং ভরে ক্যানভাসে ছুঁড়ে দেওয়া হয়েছে। কেউ বলল, এই লোকগুলো পাগল ছাড়া কিছুই না। এদের আঁকা মেয়েদের গায়ের রং স্প্যানিশ তামাকের মতন, ঘোড়াগুলোর রং হলদে আর জঙ্গলের রং নীল। একজন যা বাঁধাকপি এঁকেছে তা দেখে এমন ঘেন্না হলো যে জীবনে আর বাঁধাকপিই খাবো না। ওদের আঁকা নিসর্গ চিত্র দেখলে মনে হয় চশমায় ধুলো জমেছে। সেই প্রদর্শনীতে ক্লদ মনের একটা ছবির নাম ছিল ইমপ্রেশন, সানরাইজ। সেইটাই হলো প্রধান ঠাট্টার বিষয়বস্তু। এক সমালোচক লিখল, ইমপ্রেশনই বটে, ওর মধ্যে সানরাইজ নেই, ইমপ্রেশনই আছে। আমার তো মনে হলো একটা অসমাপ্ত ওয়ালপেপার দেখলেও ওর চেয়ে ভালো সমুদ্রে সূর্যোদয় ইমপ্রেশন হয়। নিন্দুকেরা ওইসব শিল্পীদের গোষ্ঠীকে ইমপ্রেশনিস্ট বলে ডেকে দিল। শিল্পীরা কিন্তু সেই পরিচয়টা মেনে নিল আনন্দের সঙ্গে। সত্যিই তো, তারা বাস্তবের অনুকরণ করতে চায় না। অরণ্যের ছবি বহু আঁকা হয়ে গেছে, কিন্তু এক একটা অরণ্যের যে একটা নিজস্ব ঝঙ্কার আছে, তার অনুরণন একজন শিল্পীর মনে যে অনুভূতি জাগায়, সেটাই তো নতুন করে আঁকার বিষয়। এর আগে শিল্পীরা বিচ্ছিন্ন ছিল, যে যার মতন ছবি আঁকত। এরপর থেকে শুরু হলো ইমপ্রেশনিজমের আন্দোলন। কথা বলতে বলতে আমরা হাঁটছিলাম নদীর ধার দিয়ে। সোন নদীর দুদিকের রাস্তা মার্গারেটের খুব প্রিয়। প্রতিদিন আমরা এর কাছাকাছি বেশ কিছুক্ষণ সময় কাটাই। নদীটাকে এরা কি সুন্দর করে কাজে লাগিয়েছে। নদীর জন্য শহরের সৌন্দর্য অনেক বেড়ে গেছে। মার্গারেট বাড়ির নম্বরগুলো লক্ষ্য করছে মনোযোগ দিয়ে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি খুঁজছো? মার্গারেট বলল, এখানে বেশ একটা মজার বাড়ি আছে।
লুভর যাবার আগে সে বাড়িটা দেখে গেলে ভালো লাগবে। রাস্তার ধারে বড় বড় দোকানপাটি দেখছি, এর মধ্যে মার্গারেট আমাকে বিশেষ কি দেখাতে চায়? মার্গারেট বলল, 2 বছর আগেও আমি সেই বাড়িটা দেখে গেছি, এখন গেল কোথায়? এখানে একসময় ছিল আকাদেমি সুইস, সেটা কি জানো? প্যারিসে তুমি এখনো দেখবে অনেক সালো বা স্টুডিও আছে, সেখানে ছেলে কিংবা মেয়ে মডেল থাকে। অনেক শিল্পী সেই সব মডেল স্টাডি করতে যায়। অনেক শিল্পী তো একা একটি মডেলের খরচ জোগাড় করতে পারে না, তাই এইসব জায়গায় তারা 5-10 ফ্র্যাঙ্ক চাঁদা দিয়ে মেম্বার। তারপর একসঙ্গে 30-35 জন শিল্পী একটি মডেলকে দেখে দেখে আঁকে। 100 বছর আগে সেই রকমই একটা জায়গা ছিল আকাদেমি সুইস। প্রের কেবাসুল নামে একজন সুইজারল্যান্ড প্রৌঢ় এটা চালাতো। মাসে চাঁদা ছিল 10 ফ্র্যাঙ্ক। 3 সপ্তাহ সেখানে একটি পুরুষ মডেল পাওয়া যেত, আর 1 সপ্তাহ একটি নারী। হবু আর্টিস্টরা এক একটা নরবরে টুলে বসে নিজস্ব ইজেলে সেই পুরুষ বা নারীর নুড স্টাডি করত। বহু ছেলেমেয়ে শিল্পী হবার উন্মাদনায় একসময় রং তুলি হাতে নেয়। অনেকেরই প্রতিভা থাকে না, তারা একসময় হারিয়ে যায়, কিংবা ফ্যাশন ডিজাইনার হয়, কিংবা বিজ্ঞাপনে ছবি আঁকে। আকাদেমি সুইস ইতিহাসে স্থান পেয়ে গেছে তার কারণ একসময় একই সঙ্গে এখানে কয়েকজন তরুণ শিক্ষার্থী শিল্পে এসেছিল, যারা পরে বিশ্ববিখ্যাত হয়। এদুয়ার মানে রেনোয়া, দেগা, পিসারো, ক্লদ মোনে, সেজান, ওদের বন্ধুত্ব হয়েছিল এখানে। কল্পনা করা যায় কি, একই কলেজের এক ক্লাসের 5-7 জন বন্ধু প্রত্যেকেই নোবেল প্রাইজ পেল। অনেকটা সেই রকমই যেন ব্যাপার। ওই বাড়িটার সম্পর্কে অনেক মজার গল্পও আছে। বাড়িটার একতলায় ছিল সাবরা নামের এক ডেন্টিস্টের চেম্বার, আর দোতলায় শিল্পীদের মডেল স্টাডির স্কুল। একদিন মফস্বল থেকে এক তরুণ শিল্পী এসেছে ওই আকাদেমি সুইসে ভর্তি হতে। ভুল করে সে ঢুকে পড়েছে একতলায়। সেখানে একজন লোক বীভৎস আর্তনাদ করছে। দাঁতের ডাক্তার সাবরা সদ্য সেই লোকটার একটা দাঁত তুলেছে। তখনকার দিনে দাঁত তোলার প্রক্রিয়া ছিল আসরিক ব্যাপার। অ্যানেস্থেসিয়া ছিল না। 2 জন লোক রোগীকে চেপে ধরত, আর ডাক্তার একটা সাঁড়াশি দিয়ে দন্ত উৎপাটন করত। তরুণ শিল্পীটি ভাবল, সুইস পরিচালক বুঝিয়ে শিল্পীর আঁকায় ভুল করলে এরকম শাস্তি দেয়। সে মদিউ বলেই পেছনে ফিরে চৌচা দৌড়। আর একবার দাঁতের ব্যথায় খুব কষ্ট পেতে পেতে একজন রোগী ভুল করে উঠে এসেছে দোতলায়। দরজা খুলেই দেখে একজন পুরুষ মডেল সম্পূর্ণ উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। সে লোকটা ভাবল, এই বুঝি দাঁতের ডাক্তারি চিকিৎসা পদ্ধতি। সেও ব্যথা ট্যাথা ভুলে গিয়ে পিঠটা। আকাদেমি সুইস উঠে গেছে কবে। মার্গারিট আমাকে দেখতে চেয়েছিল শুধু সেই বাড়িটা, কিন্তু পাওয়া গেল না। যে ঠিকানায় ওই বাড়িটা থাকার কথা ছিল, সেখানে এখন একটি অসমাপ্ত প্রাসাদ। প্রচুর মিস্ত্রি কাজ করছে। পুরনো বাড়িটা ভেঙে ফেলা হয়েছে বলে মার্গারিট যেন শারীরিক কষ্ট পেল। বারবার বলল, ছি ছি ছি, এমন একটা বাড়ি নষ্ট করে ফেলল। এটা মিউজিয়াম করে রাখা উচিত ছিল। এই শহরে মেয়রটা একটা গরু। আমরা যে রাস্তাটা ধরে হাঁটছি তার নাম কে দেজোভ ফেবর। নামটা আমার খুব চেনা লাগলো। আমি মার্গারেটকে জিজ্ঞেস করলাম, এখানে কি কাছাকাছি কোথাও পুলিশের হেডকোয়ার্টার? শিল্পীদের বিষয়ে আলোচনা করতে করতে হঠাৎ আমি পুলিশের প্রসঙ্গ তোলায় মার্গারেট হকচকিয়ে গেল খানিকটা। তারপর বলল, হ্যাঁ আছে, কিন্তু তুমি সে কথা জানতে চাইছো কেন? আমি বললাম, জর্জ সিমনের লেখায় আমি অনেকবার এই রাস্তাটার নাম পড়েছি। গোয়েন্দা ইন্সপেক্টর মেঘরে এই রাস্তা দিয়ে কতবার তার হেড অফিসে, আমাদের লালবাজার গেছে। কখনো এখানকার কোনো রেস্তোরাঁ কিংবা বিস্ট্রোতে গিয়ে হোয়াইট ওয়াইন কিংবা বিয়ার পান করেছে। মার্গারেট বেশ অবাক হয়েছে বোঝা গেল। ছোটবেলা থেকে আমি গোয়েন্দা গল্পের পোকা। আমাদের রহস্য রোমাঞ্চ সিরিজ শশধর দত্ত আর শরদিন্দু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিদেশে প্রচুর গোয়েন্দা গল্প পড়েছি। আমার মতে এই যুগের গোয়েন্দা কাহিনীর স্রষ্টাদের মধ্যে রানীর স্থান যদি পান আগাথা ক্রিস্টি, তাহলে রাজার স্থান দিতে হবে জর্জ সিমেনোকে। সিমেনোর লেখাগুলি উৎকৃষ্ট ক্রাইম
ও ডিটেকশন স্টোরি তো বটেই, তদুপরি তাতে আছে সাহিত্যরস। সাহিত্যের কাল্পনিক মানুষগুলির মধ্যে ইন্সপেক্টর মেগ্রে আমার অন্যতম প্রিয় চিত্র। সিমোনোর লেখার গুণে মেগ্রেকে কাল্পনিক বলেই মনে হয় না, মনে হয় যেন পুলিশের সদর দফতরে গেলে এক্ষুনি সেই ভারী ওভারকোট পরা, মুখে পাইপ, দীর্ঘদেহী মানুষটাকে দেখতে পাবো। মার্গারিট শুধু উচ্চাঙ্গের কাব্য সাহিত্যের ভক্ত, কবিতায় তার বিশেষ প্রিয়। উপন্যাসকে সে কবিতার তুলনায় নিকৃষ্ট শিল্প বলে মনে করে। এই ধরনের সাহিত্যমোদীরা ডিটেকটিভ গল্প দুচক্ষে দেখতে পারে না। আমি ভাবলাম, সিমোনো সম্পর্কে আমার উচ্ছ্বাস দেখে মার্গারিট চটে যাবে। তাছাড়া সিমোনো জাতে বেলজিয়ান, ফরাসি সাহিত্যে বিরাট স্থান জবরদখল করেছেন। ফরাসি ভাষী বেলজিয়ানদের সম্পর্কে খাঁটি ফরাসিদের খানিকটা অবজ্ঞার ভাব আছে। কিন্তু মার্গারিট বলল, বাহ, তুমি সিমোনো পড়েছ? আমি তোমাকে সিমোনোর আরও বই দিব। উনি খুব ভালো ফরাসি গদ্য লেখেন। আদ্রি জিদ ওর দারুণ প্রশংসা করেছিলেন, জানো তো। ডিটেকটিভ উপন্যাস ছাড়াও সিমোনো আরও অনেক অন্য সিরিয়াস ধরনের উপন্যাসও লিখেছেন। আমি অবশ্য সিমোনো পড়েছি ইংরেজি অনুবাদে। ডিটেকটিভ গল্প ছাড়া ওর অন্যান্য উপন্যাসও পড়েছি কয়েকটা। তার মধ্যে হাসপাতাল নিয়ে একটি উপন্যাস অসাধারণ। বিভিন্ন ধরনের মানুষের চরিত্র স্টাডি করার অসম্ভব ক্ষমতা আছে লেখকের। সিমোনো সম্পর্কে আরও একটা অদ্ভুত ব্যাপার আছে বলবার মতন। প্রিয় লেখকদের ব্যক্তিগত জীবন জানতেও অনেকের কৌতূহল হয়। আমরা পাঠকরাও অনেকটা জেনেছি। সিমোনোর নারী প্রীতি সাংঘাতিক। তিনি কয়েক হাজার মহিলার সঙ্গে সামাজিক প্রেম এবং সহবাস করেছেন। তিনি দুর্দান্ত বড়লোক। তার বই বিক্রি তো প্রচুর বটেই, তাছাড়া তার গল্প থেকে অন্তত 40টা সিনেমা হয়েছে। পৃথিবীর 4খানা দেশে তার বাড়ি আছে। যেখানে যখন আবহাওয়া ভালো থাকে তখন তিনি সেখানে থাকতে যান। কোনো একটা নতুন বই লেখার আগে তিনি আগে ডাক্তারকে দিয়ে ব্লাড প্রেশার মাপান, রক্ত পরীক্ষা করান, তারপর বাড়ির দরজা বন্ধ করেন। টেলিফোন নামিয়ে রেখে লিখতে বসেন। টানা 14-15 দিন সকাল বিকেল লিখে শেষ করেন একটা উপন্যাস। এবার দরজা খুলে পাণ্ডুলিপি প্রকাশকের কাছে পাঠিয়ে দিয়ে বেড়াতে চলে যান কোনো প্রমোদ তরণীতে। তার প্রত্যেকটি বই হিট যাকে বলে। এহেন একজন দারুণ সার্থক লেখকেরও মনের মধ্যে একটা অতৃপ্ত দরিদ্র বাউন্ডারি রয়ে গেছে। সিমোনের অনেক উপন্যাসের নায়কই একজন ঘরছাড়া মানুষ, যে প্রেমে বঞ্চিত, যে ভালো ব্যবসা বা চাকরি ছেড়ে দিয়ে ফুটপাতের মানুষদের পাশে শুয়ে থাকে। ধনীদের প্রতি একটা তীব্র বিদ্বেষের ভাব ফুটে ওঠে তার সব লেখায়। লুভর মিউজিয়াম আর বেশি দূরে নয়, কিন্তু খুব জোর বৃষ্টি নেমে গেল। আমরা দৌড়ে গিয়ে ঢুকলাম একটা ক্যাফেতে। সামনেটা কাঁচে ঢাকা, ভেতরে ঠান্ডা নেই, কফির সৌরভে আমোদিত। নানা রঙের পোশাক পরা অনেক দেশের মানুষ সেখানে বসে আছে। কয়েকজন ভারতীয় চোখে পড়ল। আমরা গিয়ে বসলাম ভেতরের দিকে একটা খালি টেবিলে। একটুক্ষণ গল্প করার পর মার্গারিট হঠাৎ চুপ করে গেল। অন্য মনস্ক, মুখখানা ঝুঁকে পড়েছে, আঙ্গুল দিয়ে টেবিলে দাগ কাটছে। আমি তার বাহু স্পর্শ করে জিজ্ঞেস করলাম, কি হলো মার্গারিট? মার্গারিট বলল, মনটা হঠাৎ খারাপ লাগছে। মন খারাপের কথা শুনলে তার কারণ জানতে ভরসা হয় না। অনেক সময় মন খারাপের কারণ তো মুখে বুঝিয়ে বলাও যায় না। মার্গারিট নিজেই আবার বলল, আমার মা হাসপাতাল থেকে বাড়ি চলে গেছেন, তারপর 7 দিন আমি কোনো খবরই নিইনি। আমি অপরাধী বোধ করে বললাম, সত্যি তো, তোমার একবার যাওয়া উচিত ছিল। তুমি যাও, ঘুরে এসো। আমি এখানে 2-1 দিন একলা থাকতে পারবো অনায়াসে। মার্গারিট বলল, আমার বাড়িতে তোমাকেও কি নিয়ে যাওয়া উচিত নয়? বেশি দূর নয়, 1-3 ঘন্টার রাস্তা। আমি এবার উৎসাহের সঙ্গে বললাম, হ্যাঁ, আমিও যাব। গ্রাম দেখতে আমার ভালো লাগে। তুমি কোথায় জন্মেছ? সেই জায়গাটা আমি দেখতে চাই। চলো, কাল সকালেই যাই। মার্গারিট বলল, কিন্তু আমার বাড়িতে তুমি গেলে আমার বাবা মা যদি তোমাকে দেখে রেগে যান, তুমি হিন্দু। আমি ভ্রু তুলে বললাম, তোমার বাবা মা কি এমনই গোঁড়া ক্যাথলিক
যে একজন হিন্দুকে দেখলেই চটে যাবেন? আমি হিন্দু বাড়িতে জন্মেছি বটে, কিন্তু কোনো ধর্মেরই তো চর্চা করি না। মার্গারিট বলল, না না, সেরকম নয়। আমার বাবা কিংবা মা হিন্দুদের সম্পর্কে কিছুই জানেন না, এমনিতে কিছুই মনে করতেন না। কিন্তু তোমার সঙ্গে আমার বন্ধুত্ব, যদি ওরা ভাবেন যদি ওরা ভাবেন মার্গারিট আমার হাত চেপে ধরে কাতর গলায় বলল, সুনীল প্লিজ, তুমি আমাকে বিয়ে করতে চেও না। সে কথা শুনলে আমার মা বাবা এমন দুঃখ পাবেন। মার্গারিটের সাবলোর সঙ্গে পাল্লা দেওয়া সত্যি আমার পক্ষে অসম্ভব। আমি কি একটা বিয়ে পাগলা বুড়ো যে হুট করে ওকে বিয়ে করতে চাইব? পৃথিবীর আর কোনো মেয়ে কি এমন কথা এত সহজে বলতে পারবে? আমি মজা করার জন্য বললাম, সে কি, তোমার সঙ্গে আমার বিয়ে হবে না? সব যে ঠিকঠাক হয়ে গেছে। মার্গারিট আরও দুর্বল হয়ে গিয়ে বলল, না সুনীল, তুমি চাইলে আমি না বলতে পারবো না, কিন্তু আমার মা বাবা এমন কষ্ট পাবেন। আমার মা অবুঝ, তিনি এমন আঘাত পাবেন যে সহ্য করতে পারবেন না। না না না, আমি পারবো না। আমি বললাম, ওসব আমি শুনছি না, আমি তোমাকে বিয়ে করবই কালই। একটু বাদে মার্গারিট ইয়ারকে বুঝতে পেরে ফিক করে হাসল। তারপর বলল, সত্যি, তোমাকে একবার আমার বাড়িতে নিয়ে যেতে খুব ইচ্ছে করে। আমি জিজ্ঞেস করলাম, তোমার বাবা মা রেগে গিয়ে কি করবেন মার্গারিট? আমায় জুতো পেটা করবেন? পেটে ছুরি বসিয়ে দেবেন? মার্গারিট বলল, যা, সেরকম কিছু না। বাবা তো খুব লাজুক। আর মা যদি তোমার সঙ্গে ভালো করে কথা না বলেন, তোমার একটু অপমান হলে তা আমার বুকে বাজবে। আমি বললাম, ও এই, এর চেয়ে কত বেশি অপমান আমি সহ্য করেছি। এসব আমি গায়ে মাখি না। চলো, তোমাদের বাড়িতে যাব। মার্গারিট বলল, সত্যি যাবে? আমাদের লুদা গ্রামে? তাহলে একটা ফোন করে নিয়ে আমরা কাল পরশুই যাব। মনিক তার অ্যাপার্টমেন্টে আমাদের থাকতে দিয়েছে। খাওয়ার খরচ আমাদের নিজস্ব। এই অ্যাপার্টমেন্টটাও মনিককে সামনের 1 তারিখে ছেড়ে দিতে হবে। এত বড় জায়গার ভাড়া সে একা টানতে পারবে না। সে এরই মধ্যে একটা কামরার স্টুডিও ঠিক করে ফেলেছে। 1 তারিখের পর আমাদের প্যারিস বাস খুব অনিশ্চিত। মার্গারিট আর আমার দুজনেরই টাকার টানাটানি। আমি আমেরিকা ছেড়েছি $100 কম পকেট নিয়ে। মার্গারিট তার মায়ের চিকিৎসার জন্য নিজস্ব টাকা শেষ করে ফেলেছে। এখন সে ধার করছে বন্ধুদের কাছ থেকে। মনিকের কাছ থেকে ধার নিয়েছে 500 ফ্র্যাঙ্ক। এতে চলে যাচ্ছিল বেশ। বাজার করে এনে বাড়িতে রান্না করে খেলে তেমন বেশি খরচ হয় না। কিন্তু এর মধ্যে বিপদ বাঁধিয়ে ফেলল মনিকের এক বন্ধু। মনিকের এই বন্ধুটির নাম পিয়ের ক্রোদেল। বেশ শৌখিন ধরনের যুবা, মাথার চুলগুলো লাল, বাজ পাখির ঠোঁটের মতন নাক, চওড়া কপাল। সে যতটা না লম্বা, সেই তুলনায় তার হাত দুটি বেশি লম্বা মনে হয়। আজানু লম্বিত যাকে বলে। সে ইংরেজি জানে মনিকের মতন। সে তার ইংরেজি জ্ঞান গোপন না করে আমার সঙ্গে খুব ইংরেজি চালায়। প্রথম আলাপের সময় আমি তার নামটা শুনে কৌতূহলী হয়েছিলাম। আমাদের দেশে মানুষের নামের সঙ্গে খ্রিশ্চানদের নামের একটা বেশ তফাৎ আছে। আমাদের দেশের একই পদবীর হাজার হাজার লোক আছে। এক চৌধুরী বা চ্যাটার্জির সঙ্গে অন্য এক চৌধুরী বা চ্যাটার্জির কোনোই সম্পর্ক নেই। পদবীর সংখ্যা সীমিত হলেও আমাদের দেশে নারী পুরুষদের প্রথমটা নামটা বহু বিচিত্র ধরনের হয়। বাবা মায়েরা অনেক সময় ছেলে মেয়েদের নতুন নাম বানিয়েও দেন। খ্রিশ্চানদের বেলায় এর ঠিক বিপরীত। ওদের প্রথম নামগুলো একেবারে ধরা বাঁধা। সব মিলিয়ে 20-25টায় বেশি হবে না, কিন্তু সারনেম বা পদবী অসংখ্য। সেই জন্য একই পদবী দুজন অনাত্মীয় নারী পুরুষ ওদেশে প্রায় দেখা যায় না। পিয়ের ক্লোদেল নামটি শুনেই আমার মনে পড়েছিল পল ক্লোদেলের কথা। পল ক্লোদেল খ্যাতনামা নাট্যকার, কবি ও কূটনীতিবিদ। খুবই গোঁড়া ক্যাথলিক। তার শেষের দিকে রচনা ধর্ম আরাধনায় ভর্তি। সেই কারণেই মার্গারেট মাঝে মাঝে তার লাইন মুখস্থ বলে। আমি পিয়েবকে জিজ্ঞেস করলাম, পল ক্লোদেল তোমার কে হন? পিয়েব অবহেলার সঙ্গে কাজ ঝাঁকিয়ে বলল, ঠাকুরদার ভাই। আমাকে আর কিছু জিজ্ঞেস করো না। আমি ওর লেখা বিশেষ কিছু পড়িনি। নট মাই কাপ অফ টি।
অনেক সময় দেখেছি বিখ্যাত কোনো ব্যক্তির সঙ্গে সামান্য একটু আত্মীয়তা থাকলেই অনেকে তার বেশি বেশি জাহির করার চেষ্টা করে। পিয়ের তার ঠাকুরদার ভাইকে কোনো পাত্তাই দিল না। যাই হোক, এই পিয়ের আমাদের এক সন্ধ্যায় এক রেস্তোরাঁয় নেমন্তন্ন করে বসল। প্লাস দ্য লা কর্কদের কাছে একটা বেশ বনেদি গোছের রেস্তোরাঁ। কেউ না খাওয়ালে এখানে আমাদের ঢোকার কোনো সাধ্যই ছিল না। এইসব দোকানে ঢুকলে আমার পোশাক পরিচ্ছদ ও জুতোর জন্য একটা হীনমন্যতা বোধ হয়। প্রতিদিন জুতা পালিশ বা বুরুশ করা আমার হাতে নেই। এক শার্টে ৩-৪ দিন চালিয়ে দিই। কাঁধের কাছে একটু ময়লা হয়ে থাকে, আর গলাতেও টাই বাঁধি না। পিয়ের অবশ্য হাসি ঠাট্টা গল্পে জমিয়ে রাখল সারাক্ষণ। খাওয়ার ব্যবস্থাও এলাহি। দাভর নিয়ে আরম্ভ, তারপর একটার পর একটা ডিশ। ফুয়াগ্রা অর্থাৎ হাঁসের লিভার, কাভিয়ার অর্থাৎ স্টারজন মাছের ডিম, আরেকটা চিংড়ি মাছের রান্না, ছাগলের দুধের চিজ, সেই সঙ্গে 1 বোতল শ্যাম্পেন ও 2 বোতল বোর্দোর হোয়াইট ওয়াইন। হোস্ট যখন বিল মেটান তখন সেই দিকে তাকানো অতিথিদের পক্ষে ভদ্রতা সম্মত নয়। তবু আমি চোরা চোখে না তাকিয়ে পারিনি। পিয়ের একটার পর একটা 100 ফ্র্যাঙ্কের নোট গুঁজে দিচ্ছে। অন্তত 5-6 খানা তো হবেই। সে আমলে 600 ফ্র্যাঙ্ক অনেক টাকা। বাড়িতে খাওয়া, রেস্তোরাঁ খাওয়া, বিশেষত এই ধরনের কায়দার রেস্তোরাঁয় আকাশ পাতাল তফাৎ। 20-25 ফ্র্যাঙ্কের বাজার করে বাড়িতে রান্না করে খেলে মার্গারিটার আমার দিব্যি চলে যায় দুবেলা। কিন্তু মাঝে মাঝে রেস্তোরাঁয় খাওয়া এইসব দেশের জীবনযাত্রার অঙ্গ। ওঠার একটু আগে মার্গারিট বলল, পিয়ের, এই পাড়ায় একটা হাঙ্গেরিয়ান রেস্তোরাঁ আছে, সেখানে তুমি কখনো খেয়েছো? পিয়ের বলল, না খাইনি। চলো, কাল সন্ধেবেলায় সেখানে ডিনার খাওয়া যাক। হাঙ্গেরিয়ান গুলাসের নাম খুব শুনেছি। সেটাই ঠিক হলো। পরের দিন সন্ধেবেলা আবার বাইরে খাওয়া। আমার নিঃশ্বাসের একটু একটু কষ্ট হতে লাগলো। রীতি অনুযায়ী পরের দিন পিয়ের আর মনিককে আমাদেরই খাওয়ানো উচিত, কিন্তু আমাদের সে পয়সা কোথায়? সাধের সঙ্গে যখন সাধ্য মেলে না যায় না, তখনকার গোপন কষ্টটা বোঝানো যায় না কাউকে। ওদের কি করে বোঝাবো যে আমরা কৃপণ নই, আমরা যে ভদ্রতা সভ্যতা জানি না তাও নয়, কিন্তু আমরা অসহায়। ফেরার পথে মার্গারিট বলল, কাল ওদের আমরা খাওয়াবো। আমি চমকে উঠে বললাম, টাকা পাবে কোথায়? মার্গারিট বলল, তোমার আর আমার যা আছে সব মিলিয়ে হয়ে যাবে, শ্যাম্পেন নেব না। আমি বললাম, সব টাকা খরচ হয়ে গেলে তারপর? মার্গারিট বলল, সে পরে দেখা যাবে, কারোর কাছ থেকে ঠিক ধার পেয়ে যাব। মার্গারিটের সারল্য ও টাকা পয়সা সম্পর্কে উদাসীনতার কাছে আমি বারংবার হেরে যাই। টাকার চিন্তা আমি ভুলতে পারি না কেন? নিউ ইয়র্কে প্রায় শেষ মুহূর্তে গ্রেগরি কোর্সো আমার টাকাটা ফেরত না দিলে তো প্রায় নিঃস্ব অবস্থা দিয়ে আমাকে আসতে হতো প্যারিসে। তাতে কি আর এমন হেরফের হতো? আসলে আমার মধ্যে একটা পুরুষ প্রাধান্য কাজ করে। মনিক ও মার্গারির সঙ্গে থাকলে আমার সবসময় ইচ্ছে করে ওরা কিছু খরচ করবে না, আমিই সব দেব। অথচ আমার পকেট ফুটো। আমার কাছে যা টাকা পয়সা ছিল খুচরো টুচরো সমেত সব তুলে দিলাম মার্গারিটের হাতে। পরের দিন হাঙ্গেরিয়ান রেস্তোরাঁয় পিয়েরের সঙ্গে আমাদের প্রায় মারামারি বেঁধে যাবার উপক্রম। 2-1 কোর্স খাওয়ার পরেই পিয়ের বলল, শোনো, আগে একটা ব্যাপার পরিষ্কার করে নিই। আমাদের ভারতীয় বন্ধুটি যেন বিল মেটাবার কোনো চেষ্টা না করে। আজকের বিলও আমিই দেব। আমি বললাম, কেন? আমি কি দোষ করেছি? বিল মেটাবার অধিকার থেকে বঞ্চিত হব কেন? পিয়ের তার লম্বা হাত বাড়িয়ে আমার কাঁধ ধরে বলল, তুমি আমাদের অতিথি। ইন্ডিয়াতে যখন যাব তখন তুমি খাওয়াবে। মনিক বলল, সুনীলের পয়সা দেবার তো কোনো প্রশ্নই ওঠে না। ও আমাদের দেশে দেখতে এসেছে, ওর অনেক খরচ আছে। কাল পিয়ের দিয়েছে, আজ দেব আমি। মার্গারিট বলল, তুই কেন দিবি রে? এই হাঙ্গেরিয়ান রেস্তোরাঁয় আমি তোদের নেমন্তন্ন করেছি না? পিয়ের বলল, মোটেই না। তুমি রেস্তোরাঁটার নাম বলেছিলে শুধু। এখানে আসার প্রস্তাব দিয়েছি আমি, ঠিক কিনা বলো? এইরকম তর্কাতর্কের মধ্যেই খাওয়া চলতে লাগলো। শেষের আইসক্রিম খেতে খেতে পিয়ের বলল, ওয়েটার, বিলটা আমাকে দেবে, আর কেউ চাইলেও দেবে না। ওয়েটারটি হাসতে লাগলো।
এর মধ্যে এক ফাঁকে বাথরুমে যাবার নাম করে উঠে গিয়ে মার্গারেট কাউন্টারে গিয়ে পুরো বিলের টাকা এবং বকশিস টকশিস সব দিয়ে এসেছে। এরপর মার্গারেট আর আমি একেবারে ঝাড়া হাত পা। তবু নিঃস্ব পক্ষেরই জয় হলো। সে রাতেও বাড়ি ফিরে গল্প হলো অনেকক্ষণ ধরে। পিয়েরও এলো আমাদের সঙ্গে। মনিক আর মার্গারেট অনেক দারুণ দারুণ গল্প শোনালো। পিয়ের যদিও প্রায় বলে যে সাহিত্য টাহিত্য তেমন বোঝে না, তবু সে লেখকদের সম্পর্কে অনেক ঘটনা জানে। রাত যখন অনেক হয়েছে, গল্পের একেবারে শেষ দিকে প্রায়, এক অলৌকিক টেলিফোন এলো আমার নামে। তাতে এলো এমনই এক চমৎকার বার্তা, যাতে আমার মস্তিষ্কে বয়ে গেল কুলকুল করে এক আনন্দের নদী। যারা ভক্ত ধর্মবিশ্বাসী তাদের কাছে এটা একটা মিরাকল মনে হতে পারে। আমি ভাগ্য কিংবা দৈবে বিশ্বাসী নই, তবু আমার জীবনে মাঝে মাঝে এরকম আকস্মিক ঘটনা ঘটে। সেজন্যই শীর্ষেন্দু মুখোপাধ্যায় মাঝে মাঝে বলেন, আমি নাস্তিক বলি নাকি ভগবান আমাকে খুশি করার জন্য, নিজের দিকে টানার জন্য ওভারটাইম খাটেন। আগে মার্গারেট মনিকের কাছে শোনা গল্পগুলো বলিনি। সেদিন দুপুরে মার্গারেট আর আমি শেষ পর্যন্ত লুভর মিউজিয়াম দেখতে গিয়েছিলাম। সেখানে কোনো কোনো ছবি ভালো লেগেছে। সে আলোচনা করতে করতে এদুয়ার মানের আঁকা ঘাসের ওপর মধ্যাহ্ন ভোজ ছবিটার কথা ঘুরে ফিরে আসছিল। মনিক একবার জিজ্ঞেস করলো, এই ছবিটা যখন প্রথম দেখানো হয় তখন কি কাণ্ড হয়েছিল জানো? আমি বললাম, না জানি না, বলো বলো, আমার এইসব কাহিনী শুনতে খুব ভালো লাগে। মনিক মার্গারিটকে জিজ্ঞেস করলো, তুই সুনীলকে সালোদের রেউফুজের ঘটনাটা বলিসনি? মার্গারেট বলল, আমি ভালো জানি না, তুই বল। আমরা যখন বসে গল্প করছি তার ঠিক 101 বছর আগেকার ঘটনা। ফরাসি দেশে সম্রাট তখন তৃতীয় নেপোলিয়ান। গত শতাব্দীর মধ্যভাগে প্যারিসে হাজার হাজার শিল্পী গিজগিজ করছে। যাদেরই একটু আঁকার হাত বা শখ করত, তারা দূর দূর থেকে প্যারিসে এসেও জমায়েত হতো ভাগ্যান্বেষণে। প্যারিসে কোনো প্রদর্শনীতে একবার স্বীকৃতি পেলে সারা পৃথিবীতে নাম ছড়াবে। শুধু ফরাসিদের জন্যই নয়, হল্যান্ড, ডেনমার্ক, ইংল্যান্ড, আমেরিকার তরুণ শিল্পীদের কাছেও প্যারিস ছিল শিল্পের স্বর্গ। শিল্প ও সংস্কৃতির মান বজায় রাখার জন্য কয়েকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠানও চালু করা হয়েছিল সরকার থেকে। যেমন আকাদেমি ফ্রান্সেস থেকে স্বীকৃতি দেওয়া হতো লেখকদের। ভাষার শুদ্ধতা রক্ষার দায়িত্ব এই আকাদেমির। সেই রকম তরুণ শিল্পীদের যোগ্যতার বিচার করত আকাদেমি দের বোসার। 2 বছর অন্তর অন্তর এই আকাদেমির উদ্যোগ হতো এক বিশাল শিল্প প্রদর্শনী। তার আগে শিল্পীদের বলা হতো মনোনয়নের জন্য ছবি জমা দিতে। হাজার হাজার তরুণ প্রবীণ শিল্পী তাদের একাধিক ক্যানভাস জমা দিত। একটি কমিটি সেই সব ছবি দেখে দেখে বিচার করতেন। বাতিল হতো অনেক, আর যেগুলি যোগ্য বলে প্রদর্শনীতে স্থান পেত সেগুলি রসিক ও ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করত তো বটেই। ওই প্রদর্শনীতে স্থান পাওয়াই ছিল শিল্পীদের স্বীকৃতি। তবে এই যে আকাদেমির সর্বশক্তিমান বিচারক কমিটি, তার সদস্য হতো সাধারণত মাঝারি প্রতিভার বয়স্ক শিল্পীরা। তারা সরকারি অনুগ্রহ পুষ্ট এবং অভিজাতদের আশীর্বাদ ধন্য। সুতরাং দৃষ্টিভঙ্গিতে তারা রক্ষণশীল। সম্পূর্ণ নতুন ধরনের কোনো এক্সপেরিমেন্ট দেখলে তারা শিউরে উঠত। নবীন প্রতিভাবানদের সমদর করা বদলে তার ট্র্যাডিশনাল শিল্পীদের মর্যাদা দিতেও বেশি। গত শতাব্দীর 60-এর দশকে একদল যুগান্তকারী শিল্পীর আবির্ভাব ঘটেছিল। এদওয়ার মানে, ক্লদ মোনে, এডগার দেগা, জা রেনোয়া, পল সেজান, কামিল পিসারো, সিসলে, হুইসলার এবং আরও অনেকে। পরে এদের সঙ্গে যুক্ত হয় ভ্যান গগ, পল গগ্গা, ম্যারি ক্যাসাট, বার্থ মারিসো প্রমুখ। সেই 60-এর দশকে এদের কোনো গোষ্ঠী তৈরি হয়নি বটে। তখন এরা ইমপ্রেশনিস্ট নামে পরিচিত নয়, কিন্তু এক ক্যাফেতে আড্ডা মারতেন, কোনো কোনো স্টুডিওতে একসঙ্গে ছবি আঁকতেন। এই দলটিকে আকাদেমির বোজার একেবারেই পাত্তা দিত না। বছরের পর বছর এদের ছবি বাতিল হয়ে ফিরে আসতো। সেই যুগে যারা শ্রেষ্ঠ শিল্পী তাদেরই ভাগ্যে যুক্ত সরকারি উপেক্ষা। প্রদর্শনীতে স্থান না পেয়ে বাতিল ছবি তারা ঘাড়ে করে ফিরিয়ে আনতেন। পরের বার আবার নতুন ছবি জমা দিতেন। এছাড়া আর কোনো উপায়ও তো নেই। একটা বছর এক একটা বিস্ফোরণ ঘটল। সেটা 1863 সাল।
সেবার এই দলে শিল্পীদের অনেকখানি আত্মবিশ্বাস গড়ে উঠেছে। তারা বুঝতে পেরেছেন যে এক নতুন শিল্পী রীতি তারা প্রতিষ্ঠা করতে পেরেছেন। এরা তাদের শ্রেষ্ঠ ফসলগুলিও জমা দিলেন। অন্যান্য বছর এই দলের দু একজনের এক একটা ছবি নির্বাচিত হয়েছে। এবার এদের ধারণা সকলেই একসঙ্গে স্থান পাবেন। দর্শকরা বুঝবেন শিল্প জগতে একটা পালাবদল এসেছে। সে বছর সবাই বাতিল। অন্যান্য বারের মতন তরুণ শিল্পীরা এবার আর মুখ বুঝেই অবিচার মেনে নিতে চাইল না। তারা তাদের নির্দিষ্ট ক্যাফেতে গিয়ে হইচই চিৎকার শুরু করলো। গালমন্দের ঝড় বইয়ে দিল। কেউ কেউ টেবিলের উপর দাঁড়িয়ে হাত পা ছুঁড়ে বলতে লাগলো, এবার দেখে নেব। শিল্পীরা অধিকাংশই খুবই গরিব। সরকারের উপরে মহলে কোনো চেনাশোনা নেই। কিন্তু ব্যতিক্রম ছিলেন এডওয়ার্ড মানে। তিনি ধনীর সন্তান। তার বাবা তার ছবি আঁকার বাতিক ছাড়াবার অনেক চেষ্টা করেছেন। ছেলেকে শিল্পী অনিশ্চিত জীবনযাপন করতে দিতে চাননি। একবার মানেকে একটা জাহাজে চাকরি দিয়ে পাঠিয়েছিলেন, যাতে মানের এই রোগ কেটে যায়। কিন্তু মানে ছবি আঁকার জন্য জীবন পণ করেছিলেন। মানে সে ক্যাফেতে বসে বললেন, আমার বাবা একজন ম্যাজিস্ট্রেট। আমি বাবাকে দিয়ে সম্রাটের কাছে প্রতিবাদপত্র পাঠাবো। আর একজন বলল, আমার এক আত্মীয়র সঙ্গে অর্থমন্ত্রী চেনা আছে, আমি তাকেও জানাবো যে এসব কি চলছে। শিল্পীদের এই বিক্ষোভের কথা কিছু কিছু ছাপা হলো খবরের কাগজে। বেশ কয়েকটা চিঠি গেল সরকারের কাছে। প্রবীণ শিল্পী দেলাক্রোয়ার নবীনদের প্রতি সমর্থন জানালেন। ক্রমে এই কথাটা সম্রাটের কানে গেল। সম্রাট তৃতীয় নেপোলিয়ান সব সময় বিপ্লব বিদ্রোহে জুজুর ভয় পেতেন। শিল্পীদের নেতৃত্বে একটা বিদ্রোহ শুরুর সম্ভাবনা তিনি একেবারেই পছন্দ করলেন না। তিনি খবর পাঠালেন স্বয়ং তিনি সালোতে গিয়ে নির্বাচন পদ্ধতি দেখবেন। স্বর্ণমণ্ডিত রথে চেপে বাদশাহ এলেন একদিন। তার সিংহাসনটিও নিয়ে আসা হলো। তাতে বসে তৃতীয় নেপোলিয়ান দেখলেন সব বাতিল ছবি। একটার পর একটা ছবি এনে দেখানো হলো তাকে। তারপর তিনি আদেশ দিলেন, এবার আনো তো কোন ছবিগুলো মনোনীত হয়েছে। সেগুলো দেখার পর তিনি বললেন, মনোনীতগুলোর চেয়ে বাতিলগুলো তো কোনো অংশে খারাপ দেখছি না। আকাদেমি পরিচালক বললেন, কিন্তু হে সম্রাট, জুরিদের বিচারেই তো ভালো ছবিগুলো নির্বাচিত হয়েছে। সম্রাট বললেন, জুরিরা চুলোয় যাক। কুকুরের গায়ে যেমন এঁটুলি লেগে থাকে, ওরাও তেমনি সর্বাঙ্গে সংস্কার প্রস্তুত। এইসব বাতিল ছবিও এবার টাঙাতে হবে। কিন্তু জায়গা পাওয়া যাবে কোথায়? জায়গা খোঁজো, নতুন বাড়িতে টাঙাও। সম্রাটের আদেশে সেবার দুটি প্রদর্শনী চালু হলো। একটি পূর্ব নির্বাচিত শিল্পীদের, অন্যটি বাতিলদের। দ্বিতীয়টির নামই হলো সালোদে রেফিউজে। কিন্তু এই বাতিলদের প্রদর্শনী কে দেখতে আসবে? সম্রাট সেদিকেও চিন্তা করেছিলেন। উদ্বোধনের দিন তিনি নিজে আসবেন সদল বলে। তাহলেই আসবে অভিযাত্রা, এবং এই সমাগম দেখে উপস্থিত হবে কৌতূহলীরা। সম্রাট সেই রকমভাবেই কিছুক্ষণের জন্য এলেন। তরুণ শিল্পীদের খুশি করার জন্য তৃতীয় নেপোলিয়ান চেষ্টা ত্রুটি করেননি। তাতেও কোনো লাভ হলো না। কৌতূহলী দর্শক হল ভর্তি হয়ে গিয়েছিল। প্রথমে সবাই চুপ। সম্রাট চলে যাবার পর শুরু হলো গুঞ্জন। তারপর ঠাট্টা, ইয়ার্কি, অট্টহাসি। মেয়েরা মুখে রুমাল চাপা দিল। পুরুষরা পেট চেপে ধরেও হাসি সামলাতে পারল না। শিল্পরসিক প্যারিসের দর্শকদের চোখে এইসব কোনো ছবির মধ্যেই শিল্প নেই। সবচেয়ে বেশি ভিড় হলো এডওয়ার্ড মানের ঘাসের ওপর মধ্যাহ্নভোজ এবং হুইলসলার শ্বেত বালিকা ছবির সামনে। সবচেয়ে বেশি বিদ্রুপ বর্ষিত হলো এই দুটি ছবির ওপরে। মানে সম্পর্কে চেঁচিয়ে বলা হতে লাগলো, পাগল, লোকটা বদমাস, অশ্লীল ছবি এঁকেছে। এই ছবিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলা উচিত। সারা পৃথিবীতে যারা ছবি ভালোবাসে তাদের মধ্যে এমন কেউ নেই যে মানের এই ছবিটি দেখেনি। ছবিটির কম্পোজিশন যে খুবই বিচিত্র, তাতে কোনো সন্দেহ নেই। জঙ্গলের মধ্যে ঘাসের ওপর বসে আছে দুজন সম্পূর্ণ সুসজ্জিত পুরুষ। তাদের পাশে একটি রমণী সম্পূর্ণ নগ্ন। একটু দূরে আরেকটি পাতলা জামা পরা রমণী জলে পা ধুচ্ছে। দুজন সম্পূর্ণ পরিচ্ছন্ন পরিহিত পুরুষের পাশে নগ্ন রমণীটি যাবতীয় কৌতূহলের কারণ। যদিও ছবিটির মধ্যে অশ্লীলতার আভাস মাত্র নেই। অশ্লীলতা পোশাক দিয়ে বিচার করা যায় না। অশ্লীলতা ফুটে ওঠে ভঙ্গিতে।
বর্তমানে ছবিটি বিশ্ববন্দিত, লুভর মিউজিয়ামে টাঙানো রয়েছে। অথচ 100 বছর আগে ছবিটা ছিঁড়ে ফেলতে চেয়েছিল দর্শকরা। শিল্পীর ভাগ্যে জুটেছিল লাঞ্ছনা। কথায় কথায় মনিক বলল, এডওয়ার্ড মানের এই ছবিটা কিন্তু সম্পূর্ণ মৌলিক নয়। লেখকরা যেমন অন্য লেখকদের কাছ থেকে ভাব ধার নেয়, এডওয়ার্ড মানেও সেরকম ছবিটার কম্পোজিশন ধার করেছেন মার্সান্তানিও রাইমন্ডের এনগ্রেভিং আফটার রাফেলস জাজমেন্ট অফ প্যারিস থেকে। মার্গারেট তো এটা মানতে কিছুতেই রাজি নয়। দুজনে তর্ক লেগে গেল। তর্ক থামাবার জন্য আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, সেই সময় লেখক কবিরা এই শিল্পীদের সাহায্য করেনি? আমি তো জানতাম বোদলেয়ার এদের পক্ষ নিয়ে লিখেছিলেন। পিয়ের বলল, বোদলেয়ারের আর কি ক্ষমতা ছিল? তিনি তখন নিজের জ্বালায় মরছেন। কেউ তার লেখা ছাপে না। চতুর্দিকে ধার, বিধবা মায়ের কাছ থেকে টাকা নিচ্ছেন নানা ছুতোয়। ওদিকে আবার জান দুভাল নামে এক রক্ষিতাকে টাকা দিতে হয়। বোদলেয়ারের মৃত্যু তখন কাছাকাছি এসে গেছে। ওদের আর এক লেখক বন্ধু ছিলেন অ্যামেল জোলা। অ্যামেল জোলা ছিলেন পল সেজানেরই স্কুলের বন্ধু। দুজনেই এসেছেন এক্স প্রভাস থেকে। তবে অ্যামেল জোলাও তখন ঠিক মতন প্রতিষ্ঠিত নন। বিশেষ কেউ চেনে না। তিনি খবরের কাগজে কিছু কিছু লিখতেন বন্ধুদের সম্পর্কে। আমি জিজ্ঞেস করলাম, আর ভিক্টর হুগো? তিনি তো তখন রীতিমতন প্রতিষ্ঠিত। ভিক্টর হুগোর নাম শুনে পিয়ের হো হো করে ঝরে হেসে উঠল উচ্চকণ্ঠে। ওর হাসির কারণটা জানা হলো না। এই সময় বেজে উঠল টেলিফোন। মনিক উঠে গিয়ে ফোনটা ধরে 1 মিনিট কথা বলে হাত উঁচু করে বলল, সুনীল, তোমার। আমি আকাশ থেকে পড়লাম। প্যারিসে আমি এদের বাইরে আর কারোকে চিনি না। আমায় কে ফোন করবে? তাও রাত 12:30টায়। উঠে গিয়ে কণ্ঠস্বর শুনেও আমার বিস্ময় একটুও কমল না। আটলান্টিক মহাসমুদ্রের ওপার থেকে পল এঙ্গেল বলল, হাই সুনীল, কি খবর তোমার? এখান থেকে চলে যাবার পর একটাও চিঠি লিখলে না, ফোন করলে না। আমি লজ্জায় জিভ কাটলাম। সত্যি, এটা আমার অন্যায় হয়ে গেছে। আমি বড্ডই তাড়াহুড়ো করে চলে এসেছি। সেই সময় ইন্ডিয়ানার ব্লুমিংটনে ছিলেন বুদ্ধদেব বসু ও প্রতিভা বসু। ওদের সঙ্গে যোগাযোগ ছিল। প্রতিভা বসু কত ভালোবাসা ও যত্নের সঙ্গে আমাকে একবার কাছে রেখে খাইয়েছিলেন। ওদের ছেলে পাপ্পার সঙ্গে ছিল আমার খুব ভাব। ওদেরও কিছু জানিয়ে আসা হয়নি। একসঙ্গে এসব মনে পড়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, পল, তুমি এখানে আমাকে কি করে ফোন করলে? আমি যে এই বাড়িতে থাকবো তা তো প্যারিসে আসবার আগে আমিও জানতাম না। পল এঙ্গেল বললেন, এটা এমন কিছু শক্ত নয়। তুমি কোনো ফরওয়ার্ডিং অ্যাড্রেস রেখে যাওনি। আমি ভেবেছিলাম নিউ ইয়র্ক থেকে তুমি কলকাতায় ফিরে যাবে। নিউ ইয়র্কে অ্যালেন গিলসবার্গকে ফোন করে জানলাম তুমি প্যারিসে। অ্যালেনই এই নাম্বারটা দিল। নিউ ইয়র্ক থেকে আমি একবার মার্গারিটকে ফোন করেছিলাম বটে। নাম্বারটা লিখে রেখেছিলাম ওদের অ্যাপার্টমেন্টের দেওয়ালে। সেখানে আরও বহু নাম্বার লেখা। অ্যালেন তার মধ্য থেকে এটা ঠিক খুঁজে বার করেছে। পল এঙ্গেল জিজ্ঞেস করলেন, প্যারিসে তুমি কোথায় আছো? প্যারিস তো খরচের জায়গা। আমি তোমাকে আমার এক বন্ধুর কাছে রাখার ব্যবস্থা করতে পারি। আমি বললাম, তার দরকার নেই, আমি একটা থাকার জায়গা পেয়ে গেছি। পল এঙ্গেল বললেন, তুমি ম্যারির সঙ্গে দেখা করে যাওনি? ম্যারি খুব রাগ করেছে। আজ সারাদিন সে তোমার কথা বলছিল। এবার আমার লজ্জার কথা বন্ধ হয়ে যাবার উপক্রম। পলের স্ত্রী ম্যারি আমায় সত্যিই খুব ভালোবাসেন। অনেকবার তিনি আমার আদর করে বলেছেন, এই ছেলেটাকে আমি পোষাপুত্র হিসেবে রেখে দেব। ম্যারির কাছ থেকে বিদায় নেওয়া খুব কঠিন হতো বলেই আমি তার সঙ্গে শেষ দেখা করিনি। এটা খুবই অন্যায় হয়েছে। আমি কোনো ক্রমে বললাম, আমি ক্ষমা চাইছি পল। একবার কি ম্যারির কাছে ক্ষমা চাইতে পারি? পল এঙ্গেল বললেন, না, পারো না। ম্যারির আজ আবার খুব ডিপ্রেশন হয়েছে। সারাদিন রাগারাগি করছিল। এখন অসুস্থ হয়ে পড়েছে, ঘুমোচ্ছে। তুমি তো জানো। ম্যারির এই অসুস্থতার কথা আমি জানি ঠিকই। ম্যারির খুব রাগ তার স্বামীর ওপর। মাঝে মাঝে তার ডিপ্রেশন হয়। ম্যারির অভিযোগ একটাই, তার ব্যস্ত স্বামী তার জন্য সময় দিতে পারেন না। সারাদিন ও সন্ধে, কখনো দিনের পর দিন ও রাত ম্যারিকে একা কাটাতে হয়। সেই সব দিনে ম্যারি জিন পান করতে শুরু করে। ক্রমশ নেশা বেড়ে যায়।
কিছু জিনিসপত্র ভাঙেন ও একসময় ঘুমিয়ে পড়েন। ওদেশে নিঃসঙ্গ বৃদ্ধাদের জিনের নেশা করা একটা অতি পরিচিত রোগ। প্যারিসে এখন মধ্যরাত হলেও আমেরিকায় এখন বিকেল। এরই মধ্যে ম্যারি অজ্ঞান। আমি অনুতপ্তভাবে বললাম, ম্যারিকে আমি চিঠি লিখব ক্ষমা চেয়ে। পল এঙ্গেল বললেন, শোনো, ম্যারি তোমাকে একটা উপহার দিতে চায়। আজ সারাদিন সে কথাই বলছিল। তুমি কাল প্যারিসের যে কোনো আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে গিয়ে তোমার পাসপোর্ট দেখালে ওরা তোমাকে $200 দিবে। আমি বললাম, না না, আমার এখানে টাকা লাগবে না, আমার এখানে বেশ চলে যাচ্ছে। কয়েকজন বন্ধু পেয়েছি। পল এঙ্গেল ধমক দিয়ে বললেন, এটা ম্যারির উপহার। তোমার প্রয়োজন আছে কি না তা জেনে কেউ উপহার দেয় না। তুমি না নিলে ম্যারি দুঃখ পাবে। টেলিফোনটা রাখার পর আমি একটুক্ষণ হতভম্বের মতন দাঁড়িয়েছিলাম। এ যে স্বপ্নের মতন। ম্যারি আমাকে এত ভালোবাসে। মায়েদের যেমন একটা ইনস্টিংক্ট থাকে, সেই রকমই কি ম্যারি ঠিক আজই আমার অবস্থাটা অনুভব করে এই উপহারটা পাঠালো? $200 বিরাট কিছু সম্পদ নয়, তখনকার হিসেবে 1000 টাকা। কিন্তু আমার সেই অকিঞ্চন অবস্থায় সেই টাকাটাই লটারির ফার্স্ট প্রাইজ পাবার মতন। হঠাৎ আমার চোখ জ্বালা করে উঠল। পল ও ম্যারির এই যে আমার প্রতি অকারণ ভালোবাসা। আমিও দেশ ছেড়ে চলে এসেছি, তবু আমার জন্য উদ্বেগ, আমাকে সাহায্য করার চেষ্টা। আমি কি এত কিছুর যোগ্য? সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছবির দেশে কবিতার দেশে আপনারা শুনছিলেন আজকে 6ষ্ঠ পর্ব। আপনাদের যারা নতুন শুনছেন আমাদের চ্যানেলটি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আশেপাশে যারা আছে তাদের সবাইকে জানিয়ে দেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন।